খাদ্য পরিপাক পদ্ধতি। মানবদের ক্ষেত্রে খাদ্য পরিপাক পদ্ধতিটি সম্পন্ন হয় পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থির মাধ্যমে। পৌষ্টিক নালীটির দৈর্ঘ্য হল প্রায় 9 মিটার। মানবদের ক্ষেত্রে মুখৈবর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তেই খাদ্যবস্তু পরিপাক হয়। মুখৈবরে খাদ্যবস্তু প্রবেশের পরেই খাদ্য চর্বণ হওয়া শুরু করে। যে কোনো লোভনীয় খাদ্য দেখলেই মানুষ খাদ্যবস্তুকে মুখৈবরে প্রবেশ করায়। দাঁতের সাহায্যে খাদ্যবস্তু চর্বণ হয়। লালাগ্রন্থি থেকে লালারস নির্গত হয়, যা খাদ্যের সাথে মিশ্রিত হয়। এই মিশ্রণে সাহায্য করে জিহ্বা। লালারসে থাকে লাইসোজাইম উৎসেচক, যা খাদ্যে থাকা জীবাণুকে বিনষ্ট করে। তাছাড়া টায়ালিন ও মল্টেজ উৎসেচক, যা জটিল কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যবস্তুকে ভেঙে সরল শর্করাতে রূপান্তরিত করে। খাদ্যবস্তু দাঁতের সাহায্যে চর্বণ হওয়ার পরে সেটা গলাধঃকরণ হয়। জিহ্বা এই গলাধঃকরণে সাহায্য করে। গলাধঃকরণকারী খাদ্যটি গলবিল হয়ে গ্রাসনলিতে আসে। এপিগ্লটিসটি শ্বাসছিদ্রকে বন্ধ করে এবং খাদ্যবস্তুকে ঠেলে দেয় গ্রাসনালীর দিকে। গ্রাসনালীতে খাদ্যবস্তু এসে পৌঁছালে খাদ্যবস্তুর কে নিয়ে পাকস্থলীতে পৌঁছে যায়। পেরিস্টলসিস সংকোচনের মাধ্যমে খাদ্যবস্তু গ্রাসনালী থেকে পাকস্থলীতে আসে। পাকস্থলীতে খাদ্যবস্তু পৌঁছানোর পরেই পাকরস খরিত হয়। পাকরসে উপস্থিত থাকে HCl, পেপসিন উৎসেচক, মিউকাস। এখানে মূলতভাবে প্রোটিন পরিপাক এবং ফ্যাট পরিপাক প্রক্রিয়াটি সম্পন্ন হয়। পেপসিন উৎসেচকটি প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে। HCl উৎপন্ন হয় পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে। খাদ্যে উপস্থিত জীবাণুকে বিনষ্ট করে পাকস্থলীর পরিবেশকে আম্লিক রাখে, যার ফলে নিষ্ক্রিয় পেপসিনটি সক্রিয় পেপসিনে রূপান্তর হয়ে প্রোটিন পরিপাকে সাহায্য করে। HCl এর হাত থেকে পাকস্থলীর গাত্রকে রক্ষা করে পাকস্থলীর গাত্রে থাকে মিউকোসা স্তর, যেখান থেকে উৎপন্ন হয় মিউকাস, যা পেকটিক আলসারের হাত থেকে পাকস্থলীকে রক্ষা করে। পাকস্থলীতে এই অর্ধপাচিত HCl মিশ্রিত খাদ্যকে বলা হয় কাইম। পরবর্তী অংশটি হল ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য প্রায় 6.5 মিটার হয়, যার 3টি অংশ থাকে: ডিওডিনাম, জেজুনাম ও ইলিয়াম। খাদ্যবস্তু ডিওডিনামে উন্মুক্ত হওয়ার পরেই খাদ্য পরিপাক প্রক্রিয়া শুরু হয়। এখানে মূলতভাবে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট পরিপাক হয়। যকৃৎ থেকে উৎপন্ন হয় পিত্তরস, যা পিত্তাশয় সাময়িকভাবে সঞ্চয় থাকে এবং পিত্তনালীর মাধ্যমে ক্ষুদ্রান্তে ডিওডিনামে উন্মুক্ত হয়। অগ্নাশয় গ্রন্থি থেকে নির্গত হয় অগ্নাশয় রস, যা উইরসাং নালীর মাধ্যমে ক্ষুদ্রান্তের একটি ছিদ্রপথে উন্মুক্ত হয়। একে অ্যাম্পুলা অফ ভাটার বলা হয়। অগ্নাশয় রসটি খাদ্যের সাথে ভালোভাবে মিশ্রিত হয়ে যায়। পিত্তটি খাদ্যের পরিবেশকে আম্লিক খাদ্যকে ক্ষারীয় করে, যার ফলে অগ্নাশয় রস থেকে উৎপন্ন হওয়া উৎসেচকগুলি অতি সক্রিয় হয়ে খাদ্য পরিপাকে সাহায্য করে। অগ্নাশয় রসে থাকে অ্যামাইলেজ, ট্রিপসিন এবং লাইপেজ। অ্যামাইলেজ জটিল শর্করাকে সরল শর্করায় রূপান্তর করে। ট্রিপসিন প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে। লাইপেজ ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তর করে। আন্ত্রিক গ্রন্থি থেকে উৎপন্ন হয় আন্ত্রিক রস, সেও কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যবস্তুকে ভেঙে গ্লুকোজ, প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তর করে। অবশেষে খাদ্যগুলি সরল শর্করা এছাড়া অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড রূপান্তর হয়। খাদ্যকণাগুলি ক্ষুদ্রান্ত দ্বারা শোষণ হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপে নিয়ন্ত্রণ করে। খাদ্যকণাগুলি কোষে কোষে পৌঁছে বিভিন্ন উৎসেচক, হরমোন গঠনে সাহায্য করে, কোষ গঠনে মুখ্য ভূমিকা পালন করে। তাছাড়া দেহের শক্তি উৎপন্ন করে এবং শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপে শক্তি সাহায্য করে। ক্ষুদ্রান্তে অন্তর্গাত্রে উপস্থিত থাকে আঙুলের প্রবর্তকের মতো ভিল্লাই। এই অসংখ্য ভিল্লাইর ভেতরে থাকে বৃহৎ লসিকাবাহ এবং ক্ষুদ্র রক্তজালিকা। খাদ্যের সরল উপাদানগুলি শোষণ হয়ে রক্তের মাধ্যমে বাহিত হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। একে আত্তীকরণ বলা হয়। আত্তীকৃত খাদ্যগুলি রক্তের মাধ্যমে সারা শরীরে প্রতিটি কোষে কোষে এসে পৌঁছে যায়। রক্তে অধিক ঘনত্বের স্থানে থাকে খাদ্যবস্তুগুলো, যা কোষের মধ্যে কম ঘনত্বযুক্ত স্থান থাকে, যার ফলে খাদ্যগুলি
ব্যাপন প্রক্রিয়ায় কোষের ভেতরে প্রবেশ করে এবং কোষের গঠনেও সাহায্য করে। এর ফলে অস্থি গঠন হয়, বিভিন্ন পেশি এবং অতিরিক্ত খাদ্য উপাদান গ্লাইকোজেন হিসেবে ভবিষ্যতে সঞ্চয় থাকে। এরপরে যে খাদ্যগুলি অপাচ্য থেকে গেল সেগুলো বৃহদন্ত্র দ্বারা দেহ থেকে নির্গত হয়ে যাবে। বৃহদন্ত্রের প্রথম অংশ সিকাম এবং বৃহদন্ত্রে উপস্থিত থাকে বিভিন্ন ব্যাকটেরিয়া যা খাদ্যকে ভেঙে মল প্রস্তুতিতে সাহায্য করে এবং মলাশয়ে সাময়িকভাবে মল হিসেবে খাদ্য কণাটি থাকে এবং মলটি দেহ থেকে নির্গত করে দেহকে সুস্থ স্বাভাবিকতা বজায় থাকে।